হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো বন্ধুরা। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর ক্লাস 7-এর ভূগোল এবং পরিবেশ বিষয় নিয়ে আলোচনা করব। পার্ট 3 নিয়ে সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। অন্যান্য ভিডিওর জন্য তোমরা অবশ্যই ডেসক্রিপশানের লিঙ্কটা তোমরা ফলো করো, সেখান থেকে অন্যান্য সাবজেক্ট বা অন্যান্য পার্টের ভিডিও পেয়ে যাবে। প্রশ্নটা থেকে নাও, এই হচ্ছে তোমার মডেল অ্যাক্টিভিটি টাস্ক জিওগ্রাফি 7-এর প্রশ্ন। প্রথমে রয়েছে দেখো, নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। শাখা নদী বোঝাতে গেলে নিচের কোন ছবিটা নিতে হবে? শাখা নদী, ঠিক আছে। শাখা নদী বোঝাতে গেলে অত শাখা হচ্ছে, এটা অপশান 2 যেটা, সেটা সঠিক উত্তর। নিচের উল্লেখ করা রূপভেদগুলির মধ্যে বেমানান হলো। বেমানান কোনটা বলো তো? জলপ্রপাত, গিরিখাত, ক্যানিয়ন, এগুলো সবই দেখো উচ্চ প্রবাহে ঘটে, তাই না? অশ্বক্ষুরাকৃতি হ্রদটা এটা নিম্ন প্রবাহে ঘটে, সেই জন্য এটা হচ্ছে বেমানান। তাহলে উত্তরটা দেখো, তোমার প্রথমটা বললাম যে দ্বিতীয় চিত্রটা সঠিক, এটা শাখা নদী, বুঝছো? দ্বিতীয়টা শাখা নদী, আর হচ্ছে ক্ষয়েরটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, কারণ কি এটা হচ্ছে তোমার ঘটে হচ্ছে নিম্ন প্রবাহে, আর বাকিগুলো সব উচ্চ প্রবাহে ঘটে। এবার দেখো, এরপরে বলেছে গিরিখাত এবং ক্যানিয়নের পার্থক্য। এই যে দেখো 2 নম্বরে রয়েছে গিরিখাত এবং ক্যানিয়নের পার্থক্য। এই পার্থক্য দেখো, সংজ্ঞা প্রথমে দেখো, গিরিখাতের পার্বত্য অঞ্চলে তীব্র ঢালের জন্য নদীগর্ভে নিচের দিকে ঘর্ষণ ক্ষয়ে গভীর গিরিখাতের সৃষ্টি হয়। আর ক্যানিয়নটা কি? শুষ্ক পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে শিলার পার্শ্বক্ষয় কম হয়, যে সংকীর্ণ গিরিখাত সৃষ্টি হয় তাকে বলা হয় ক্যানিয়ন। অবস্থান, গিরিখাতের অবস্থান দেখো আর্দ্র অঞ্চলে গিরিখাত দেখা যায়, আর ক্যানিয়ন শুষ্ক মরু ও মরুপ্রায় অঞ্চলে ক্যানিয়ন দেখা যায়। গিরিখাত হচ্ছে ইংরাজি আকৃতি ভি আকারের মতো হয়, আর ক্যানিয়ন হচ্ছে ইংরাজির আই অক্ষরের মতো দেখতে হয়। প্রকৃতি দেখো, গিরিখাতের প্রকৃতি গভীরতা কম, চওড়া বেশি, আর ক্যানিয়ন সুগভীর এবং অধিক সংকীর্ণ। সুতরাং পার্থক্য বুঝতে পারলে। এরপরে 3 নম্বর দাগের প্রশ্ন আছে দেখো, নদীর উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতির সাথে মূলত ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন? এটা উত্তরটা দেখে নাও। দেখো, প্রথমে উচ্চগতি, অর্থাৎ উচ্চগতির বলা হয় পার্বত্য প্রবাহ, তাই তো? পার্বত্য গতি। এই উচ্চ প্রবাহ বা পার্বত্য প্রবাহে নদী প্রবলভাবে ক্ষয়কার্য চালায়, কারণ পার্বত্য প্রবাহে নদীর গতিপথের ঢাল খাঁড়াই প্রকৃতির হয়। খাঁড়াই ডালে নদীর স্রোতবেগ বেশি বলে ক্ষয়কারী শক্তি বেশি হয়। 3 নম্বর দেখো, স্রোতবেগ বেশি বলে ক্ষয়জাত পদার্থ দ্রুত নিচের দিকে নেমে যায়, ফলে পরবর্তী অংশে দ্রুত উন্মুক্ত হলে তার উপর ক্ষয় হতে থাকে। 4 নম্বর, প্রবল গতিবেগের সঙ্গে প্রস্তরখণ্ড, নদীবক্ষ ও পার্শ্বে জোরালো আঘাত ও ঘর্ষণ করলে ক্ষয় অধিক দ্রুত হয়। সুতরাং বুঝতে পারলে কেন উচ্চ প্রবাহে বেশি ক্ষয়কার্য হয়। এবার দেখো মধ্যপ্রবাহ বা সমভূমিতে মধ্যপ্রবাহে নদীপথের ঢাল কমে যায়, ফলে নদী ক্ষয় না করে প্রধানত বহন এবং সঞ্চয় কাজ করে। এই নদীর বৈশিষ্ট্যগুলি হলো, নদী জলের গভীরতা কমে যায়, নদী চওড়া হয়, নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয়, নদীর পাড় ঢালু এবং নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। এবার দেখো, নদীর নিম্ন প্রবাহে সঞ্চয় কার্য বেশি প্রাধান্য লাভ করে, কারণটা কি? 1 নম্বর দেখো, ঢাল হ্রাস। নিম্ন প্রবাহে নদীর পথে ঢালের পরিমাণ হ্রাস পেলে নদী বোঝা অবক্ষেপণ করে। জলের পরিমাণ হ্রাস, নদীতে জলের পরিমাণ কমে গেলে বোঝার পরিমাণ বেড়ে যায়। হ্রদের ভিতরে নদী প্রবাহ, হ্রদের ভিতর দিয়ে নদী প্রবাহিত হলে পরিবহন কার্যের অসুবিধার জন্য সঞ্চয় কার্য দ্রুত গতিতে ঘটে। অন্যান্য দেখো, নদীর গতিপথ আঁকা হলে বা মোহনার নিকট জোয়ারের প্রকোপ বাড়লে নদী সঞ্চয় কার্য করে। সুতরাং এই হচ্ছে উত্তরগুলো গেল। পরে দেখো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে গঠিত হয়? 4 প্রশ্ন, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে গঠিত হয়? দেখো, নদীর মধ্য এবং নিম্ন প্রবাহে অশ্বক্ষুরাকৃতি হ্রদ গড়ে ওঠে, যেমন গঙ্গা নদীর বদ্বীপ প্রবাহে এই জাতীয় হ্রদ দেখা যায়। নদীর সমভূমি ও বদ্বীপ প্রবাহে অশ্বক্ষুরাকৃতি হ্রদ গড়ে ওঠার কারণগুলি হলো, 1 নম্বর, নদী বাঁক সৃষ্টি। নিম্ন প্রবাহে নদী
আকৃতিতে আঁকাবাঁকা পথে বয়ে যায়। এই বাঁকের মধ্যবর্তী স্থান জলস্রোতের কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে নদীর সোজা পথে এগিয়ে যায়। নদী খাতের অবশিষ্ট বাঁকা অংশটি বিচ্ছিন্ন হয়ে অশ্বক্রাকৃতি হ্রদ সৃষ্টি করে। 2 নম্বর, কম ঢাল। নিম্ন প্রবাহে ভূমিঢাল এতই কম যে নদী অধিক বাঁক নেয়। নদীর সর্বাধিক বক্রতাযুক্ত অংশটি ক্রমশ সংযুক্ত হয়। তখন নদী খাতের অবশিষ্ট অংশটি ঘোড়ার পায়ের খুরের আকৃতি বিশিষ্ট তৈরি হয়। একেই বলা হয় অশ্বক্রাকৃতি হ্রদ। বুঝতেই পারলে কীভাবে সৃষ্টি হয়। এরপরে প্রশ্নটা দেখো, একটি ছবি এঁকে তার মধ্যে নদীর উৎস, মূল নদী, উপনদী, শাখা নদী, মোহনা, নদী অববাহিকা ও ধারণ অববাহিকা এগুলো চিহ্নিত করতে হবে। এই হচ্ছে দেখো সেই উত্তরটা। দেখতে পাচ্ছ ধারণ অববাহিকা ওপরের দিকে রয়েছে, আর উপনদী রয়েছে দেখো উচ্চ প্রবাহ। এটা মূল নদী যেটা মোটা হয়ে দেখানো হয়েছে। আর অববাহিকা দেখো এই যে লেখা আছে। ওকে, এইরকমভাবে তোমার এটা লিখতে হবে। দেখো এই ছবিটা তোমরা ভালো করে এঁকে নেবে। মোহনা দেখতে পাচ্ছ নিচের দিকে, আর শাখা নদী এখান থেকে বেরিয়েছে, ডান দিকে যে কালো একটা বেরিয়ে গেছে দেখো মূল নদী। উপনদী এই শেষের দিকে। মোহনায় দেখো যে উপনদীগুলো রয়েছে, তোমার উপনদীগুলো যেটা হচ্ছে ওপরে রয়েছে একদম বিভিন্ন নদীগুলো। উপনদীগুলো একটা মিলিত হয়ে মূল নদী সৃষ্টি করে। বুঝছো? এইভাবে তোমার চিত্রটার মাধ্যমে সব দেখিয়ে দেবে। ওকে, আশা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারলে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, তাহলে বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর এই অ্যাক্টিভিটি টাস্কগুলো লিখে জমা দিও। ওকে।